হুম। যখন আমাদের হাত ভেঙে যায় বা ধরুন শরীরের ভেতরে হঠাৎ কোনো ব্যথা হয়, তখন আমরা সাধারণত কি করি? হুম, আমরা তো সোজা ডাক্তারের কাছে গিয়ে একটা এক্স-রে করাই। একদম তাই। আর সেই কালো ফিল্মের ওপর যখন ভাঙা হাড়ের সাদা রেখাটা ফুটে ওঠে, তখন কিন্তু আমরা সেটাকে পুরোপুরি বিশ্বাস করি। মানে সেখানে কোনো সন্দেহ থাকে না। হ্যাঁ, কোনো দ্বিতীয় চিন্তার অবকাশ থাকে না আসলে। ঠিক, আমরা ধরে নিই যে ওই মেশিনটি আমাদের নিখুঁত সত্যটাই দেখাচ্ছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, যখন আমরা সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজের কোনো হেডলাইন পড়ি বা ফোন স্ক্রল করতে করতে কোনো নিউজ সাইটে চোখ রাখি, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? মানে প্রথম প্রতিক্রিয়াটা কিন্তু হয় চরম সন্দেহের। হুম, ঠিক। আমরা অবচেতনভাবেই ভাবতে শুরু করি যে উম, এ খবরের পেছনে আসলে কে আছে বা তারা আমাকে দিয়ে ঠিক কি বিশ্বাস করাতে চাইছে। একদম। মনে হয় যেন কোনো একটা সত্য লুকিয়ে রাখা হচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক এই জায়গাটাতে একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন এসে দাঁড়ায় আসলে। আর সেটাই আজকের বিষয়। কেন আমরা একটা মেডিকেল রিপোর্টকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, কিন্তু একটা সংবাদ প্রতিবেদনকে প্রথম দর্শনেই মিথ্যে বা উদ্দেশ্য প্রণোদিত বলে ধরে নিই? আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই ঘোলা জলেই ডুব দিতে যাচ্ছি। দারুণ একটা বিষয়। হ্যাঁ, আমরা বোঝার চেষ্টা করব যে খবর বলতে আমরা যা বুঝি তার শেকড়টা আসলে কোথায়। কেন আধুনিক মিডিয়ার ওপর থেকে আমাদের বিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকেছে। আর এই পুরো বিষয়টার সাথে তথ্যের গলা টিপে ধরা সেন্সরশিপের সম্পর্কটাই বাকি। আর এই পুরো আলোচনার দিক নির্দেশনা হিসেবে আমাদের হাতে চমৎকার একটা উৎস রয়েছে। হুম। ট্রিগোনোমেট্রি নামের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে রিচার্ড মিনিটের একটি দীর্ঘ এবং অসাধারণ সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সাংবাদিকতার ইতিহাসের একেবারে গভীরে গিয়ে কিছু চমকপ্রদ তথ্য তুলে এনেছেন। আচ্ছা। তবে মূল আলোচনায় ঢোকার আগে একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া ভালো। আজকাল মিডিয়া বা খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বললে সেটা খুব দ্রুত রাজনৈতিক রূপ নিয়ে নেয়। হ্যাঁ, মানুষ তো চট করে বামপন্থী বা ডানপন্থী শিবিরে ভাগ হয়ে যায়। একদম। কিন্তু আমাদের আজকের লক্ষ্য কোনো রাজনৈতিক পক্ষের হয়ে সাফাই গাওয়া নয়। মিনিট আর তার সাক্ষাৎকারে ইতিহাসের যে পাতাগুলো উল্টেছেন, আমরা শুধু সেই তথ্যগুলোর ওপর ভিত্তি করে একটা নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করব। এটা খুব জরুরি একটা পয়েন্ট। আর এই ইতিহাসের পাতা উল্টাতে গেলে আমাদের বেশ অনেকটা পেছনে যেতে হবে, তাই না? হ্যাঁ, অনেকটা পেছনে। মানে আমরা প্রাচীন রোম থেকে শুরু করে রাইন নদীর তীরের প্রোটেস্ট্যান্ট আন্দোলন, তারপর বস্টন গ্লোবের মতো পত্রিকার যুগান্তকারী কাজ এবং শেষ পর্যন্ত আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগে এসে থামব। একটা লম্বা জার্নি। হ্যাঁ, তো একদম শুরু থেকে শুরু করা যাক। আমার বরাবরই একটা ধারণা ছিল যে খবরের আদিরূপ বোধহয় ওই আদিম যুগের গুহা চিত্রগুলো। আচ্ছা। ভাবতাম শিকারীরা হয়তো দেয়ালে এঁকে রাখত যে পাশের জঙ্গলে বিশাল এক পশুর পাল এসেছে, আর সেটাই ছিল ওই যুগের বলতে পারেন ব্রেকিং নিউজ। হা হা, এটা খুব সাধারণ একটা ধারণা। অনেকেই এমনটা ভাবে। কিন্তু মিনিটার এখানে একটা খুব মজার পয়েন্ট তুলে ধরেছেন। তাই নাকি? কি সেটা? ওই প্রাচীন গুহাচিত্রগুলো আসলে কোনো খবর বা তথ্য বিনিময়ের মাধ্যম ছিল না। ও, তাই? তাহলে কি ছিল? মানে বরফ যুগে যখন তীব্র শীতের কারণে আদিম মানুষদের দিনের পর দিন মাসের পর মাস অন্ধকার গুহার ভেতরে আটকে থাকতে হতো, তখন শিশুদের বিনোদন দেওয়ার জন্য ওই ছবিগুলো আঁকা হতো। আচ্ছা, স্রেফ সময় কাটানোর জন্য? হ্যাঁ, আর কি, মূলত বিনোদনের জন্যই ওই পশু পাখির ছবিগুলো আঁকা হতো। অর্থাৎ যদি ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে খবরের চেয়ে বিনোদনের জন্ম হয়েছে অনেক আগে। বাপরে, এটা তো জানতাম না। তাহলে খবরের জন্মটা হলো কবে? খবরের সত্যিকারের আদিরূপ বা যাকে আমরা প্রাতিষ্ঠানিক প্রোটোনিউজ বলতে পারি, তার জন্ম হয়েছিল প্রাচীন রোমে। ও আচ্ছা, রোমানদের সেই বিখ্যাত উম একটা ডিওরনা বা প্রতিদিনের খবরের যে চল ছিল, সেটার কথা বলছেন? একদম ঠিক। রোমান সাম্রাজ্য প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাথর বা ধাতব পাতে খোদাই করে পাবলিক ফোরামে বা লোকালয়ে ঝুলিয়ে রাখত। হুম। কোথায় কোনো যুদ্ধে রোমান সেনাবাহিনী জয়লাভ করল, কোথায় হার হলো, বা সেনেটে কি আইন পাশ হলো, এসব আর কি। এমনকি সেনেটরদের কেলেঙ্কারির মতো মুখরোচক গসিপও সেখানে থাকত। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন, আমি যদি প্রাচীন রোমের একজন সাধারণ নাগরিক হতাম, এই খবরগুলো কি আমার জীবনকে খুব একটা প্রভাবিত করত? খুব একটা না। তাহলে, আর সবচেয়ে বড় কথা, রাষ্ট্র কেন এত কষ্ট করে সাধারণ মানুষকে খবর জানাতে যাবে? তাদের তো কোনো দায় ছিল না। কারণটা খুব সহজ এবং
কৌশলগত, মূলত গুজব নিয়ন্ত্রণ করা। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন? প্রাচীন রোম ছিল একটা বিশাল সাম্রাজ্য, তাই না? হ্যাঁ, আর সেখানে ইন্টারনেট বা ফোনের মতো কোনো তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যম তো ছিল না। তা তো বটেই। এখন এমন একটা সমাজে যদি হুট করে গুজব রটে যায় যে সেনাবাহিনী যুদ্ধে হেরে গেছে বা সম্রাট মারা গেছেন, তাহলে মুহূর্তের মধ্যে পুরো শহরে দাঙ্গা বেঁধে যেতে পারে। হ্যাঁ, প্যানিক ছড়িয়ে পড়বে। রোমান কর্তৃপক্ষ এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। তারা জানত যে সমাজে যদি একটা নির্দিষ্ট শেয়ার্ড ফ্যাক্টস বা সর্বজনীন সত্যের ধারণা প্রতিষ্ঠা করা না যায়, তাহলে বিশৃঙ্খলা ঠেকানো অসম্ভব। বুঝতে পারছি। তাই তারা প্রতিদিন একটা নির্দিষ্ট তথ্য সাধারণ মানুষকে গিলিয়ে দিত, যাতে সবাই অন্তত বেসিক বিষয়গুলো নিয়ে একমত থাকে। হুম, আমি ব্যাপারটি একটু আজকের যুগের সাথে মেলাতে চাইছি। হ্যাঁ, বলুন। প্রাচীন রোমের এই একটা ডিউন্না ব্যবস্থাটা কি অনেকটা আধুনিক যুগের একটা রাষ্ট্রনিয়ন্ত্রিত, ধরুন এক্স বা টুইটার টাইমলাইনের মতো নয়? দারুণ একটা তুলনা। মানে যেখানে কেবল সরকারের হাতেই অফিসিয়াল পাসওয়ার্ড আছে, তারা প্রতিদিন তাদের সুবিধা মতো খবর পোস্ট করছে, সাধারণ মানুষ সেই টাইমলাইনটা দেখতে পারছে, পড়তে পারছে, কিন্তু ওই পোস্টে কোনো রিপ্লাই দেওয়া বা কমেন্ট করার বাটন নেই। হ্যাঁ, পুরোটাই একমুখী একটা যোগাযোগ ব্যবস্থা। উপমাটা একেবারে নিখুঁত। রাষ্ট্র এখানে তথ্যের একমাত্র মালিক। হুম সাধারণ মানুষের কোনো মতামত বা প্রশ্ন করার সুযোগ সেখানে একেবারেই ছিল না। রাষ্ট্র তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেই এই সত্য তৈরি করত এবং প্রচার করত। তাহলে এখানে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, রাষ্ট্রেরই একচেটিয়া তথ্য নিয়ন্ত্রণের যে শক্ত দেয়াল, সেটা ভাঙল কিভাবে? হ্যাঁ, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। কারণ আজকে তো আর আমরা রোমান সাম্রাজ্যের মতো এই একমুখী তথ্য ব্যবস্থার মধ্যে আটকে নেই। সাধারণ মানুষ কিভাবে এই তথ্যের জগতে নিজেদের গলা ফাটানোর সুযোগ পেল? এই দেয়ালটা ভাঙার গল্পটা অত্যন্ত রোমাঞ্চকর, আর তার জন্য আমাদের ইতিহাসে বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে ১৪০০ শতকের জার্মানিতে যেতে হবে। আচ্ছা, জার্মানিতে? হ্যাঁ, বিশেষ করে রাইন নদীর তীরবর্তী অঞ্চলে। সেখানে মূলত দুটি যুগান্তকারী শক্তির এক অপূর্ব মিলন ঘটেছিল, যা পুরো বিশ্বের খবরের গতিপথ পাল্টে দেয়। কি সেই দুটো শক্তি? প্রথমটি হল ইয়োহানেস গুটেনবার্গের ছাপাখানা, আর দ্বিতীয়টি হল প্রোটেস্ট্যান্ট ধর্মীয় আন্দোলন। প্রোটেস্ট্যান্ট আন্দোলন অর্থাৎ যারা ক্যাথলিক চার্চের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাই তো? একদম ঠিক। তারা তো বিশ্বাস করত যে ঈশ্বরের সাথে কথা বলার জন্য কোনো যাজক বা মধ্যস্বত্বভোগীর প্রয়োজন নেই। হ্যাঁ, প্রোটেস্ট্যান্টদের মূল বিশ্বাসই ছিল যে ঈশ্বরের সাথে প্রতিটি মানুষের সম্পর্ক হবে সম্পূর্ণ ব্যক্তিগত। তারা প্রাতিষ্ঠানিক সত্যের বদলে যাকে বলে ইয়র ট্রুথ বা নিজের সত্য আবিষ্কারের উপর জোর দিয়েছিল। আচ্ছা। আর এই নতুন এবং বিদ্রোহী মতবাদগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য তাদের প্রচুর ছাপানো কাগজ বা প্যাম্পলেটের প্রয়োজন ছিল। ও, আর এখানেই গুটেনবার্গের ছাপাখানা জাদুর মতো কাজ করেছে। একদম ঠিক। কিন্তু তারা রাইন নদীকে কেন বেছে নিয়েছিল? মানে ডাঙায় কি খুব বেশি বিপদের ভয় ছিল? ব্যাপারটা শুধু বিপদে ছিল না, ব্যাপারটা ছিল মূলত অর্থনীতির। অর্থনীতির? কিভাবে? প্রোটেস্ট্যান্টরা তাদের মতবাদগুলো ছেপে নৌকায় করে রাইন নদী দিয়ে জার্মানির বিভিন্ন শহরে পাঠাতে শুরু করে। কিন্তু ছাপাখানার তো একটা বিশাল খরচ আছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। শুধু ধর্মীয় কথা ছেপে তো আর ব্যবসার খরচ ওঠে না। তাই সেই খরচের টাকা তোলার জন্য তারা এর পাশাপাশি কৃষিকাজের টিপস, বিভিন্ন পণ্যের ক্যাটালগ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কাজে লাগে এমন সব তথ্য ছাপতে শুরু করে। ও, আচ্ছা। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় তথ্যের মুক্তবাজার বা ফ্রি মার্কেট। দাঁড়ান দাঁড়ান, আমি একটু থামিয়ে একটা ব্যাপার পরিষ্কার করে নিতে চাই। হ্যাঁ, শিওর। তার মানে ছাপাখানার খরচ তোলার তাগিদে তারা বাধ্য হয়ে এমন কিছু ছাপতে শুরু করল, যা সাধারণ মানুষ নিজের পকেটে টাকা খরচ করে কিনতে চাইবে। ঠিক এটাই। ধনতন্ত্র বা ক্যাপিটালিজমের মূল ধারণাটি এখানেই খবরের জগতের সাথে মিশে যায়। বাপরে! রোমান সাম্রাজ্যে যেমন রাষ্ট্র ওপর থেকে খবর চাপিয়ে দিত, এখানে ঠিক তার উল্টোটা ঘটল। বিক্রেতা এবং পাঠকের মধ্যে একটা অলিখিত চুক্তি তৈরি হলো। মানে পাঠক যা চাইবে, বিক্রেতা তাই দেবে। হ্যাঁ, প্রকাশক বুঝতে পারল যে যদি সে পাঠকের কাছে বিশ্বাসযোগ্য এবং দরকারি তথ্য দিতে না পারে, তবে তার কাগজ কেউ কিনবে না, আর তার ব্যবসাও লাটে উঠবে। খবরের জগতে প্রথমবারের মতো সাধারণ পাঠকের পছন্দ অপছন্দ একটা বড় চালিকা শক্তি হয়ে দাঁড়ালো। এটা তো রীতিমতো অবিশ্বাস্য একটা ব্যাপার।
তার মানে আধুনিক মতপ্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিমূলক সাংবাদিকতার ভিত্তি আসলে গড়ে তুলেছিল একদল একগুঁয়ে জার্মান ধর্মীয় বিদ্রোহী। হ্যাঁ, অনেকটা সেরকমই, যারা এক হাতে নিজেদের বিশ্বাস প্রচার করতে চেয়েছিল আর অন্য হাতে নিজেদের ব্যবসাও টিকিয়ে রাখতে চেয়েছিল। ইতিহাস অনেক সময় এভাবেই কাজ করে। ধর্মীয় স্বাধীনতার এই তীব্র আকাঙ্ক্ষা খুব দ্রুতই রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতায় রূপ নেয়। তারপর এই ধারাটা ছড়ালো কিভাবে? এই সহনশীল ওর মুক্ত মানসিকতা ডাচদের হাত ধরে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় পৌঁছায়, বিশেষ করে তৎকালীন নিউ অ্যামস্টারডামে, যা আজকে নিউ ইয়র্ক। আচ্ছা। আর সেখানেই সাংবাদিকতার ইতিহাসের অন্যতম বড় আইনি লড়াইয়ের মঞ্চ প্রস্তুত হয় ১৭৩০-এর দশকে জন পিটার জেঙ্গারের বিচার। জন পিটার জেঙ্গার নামটা শুনেছি বটে। যতদূর মনে পড়ে, তিনি একজন জার্মান অভিবাসী ছিলেন, যিনি নিউ ইয়র্কের রয়্যাল গভর্নরের চরম দুর্নীতির খবর নিজের পত্রিকায় ছাপানোর কারণে গ্রেফতার হয়েছিলেন। হ্যাঁ, একদম ঠিক। রয়্যাল গভর্নর উইলিয়াম কসবি ছিলেন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। জেঙ্গার তার নিউ ইয়র্ক উইকলি জার্নালে একের পর এক সেই দুর্নীতির খবর ছাপতে থাকেন। এর ফলে তাকে কারাবন্দী করা হয়। এখানকার একটা খুব চমকপ্রদ বিষয় হল, জেঙ্গার যখন জেলের কুঠুরিতে বন্দী, তখন তার স্ত্রী আনা জেঙ্গার দিনের পর দিন চরম সাহসিকতার সাথে পত্রিকা চালিয়ে যান। সত্যি? হ্যাঁ, স্বামীর জেলের খাবার ও আইনি লড়াইয়ের খরচ জোগাড় করার জন্যই তিনি প্রকাশনা বন্ধ হতে দেননি। আনা জেঙ্গারের এই অবদানটা তো সত্যি খুব কম শোনা যায়। কিন্তু একটু দাঁড়ান, আমি আইনি দিকটা নিয়ে একটু ধন্দে পড়ে গেছি। কোন দিকটা? আপনি বলছেন জেঙ্গারকে জেলে দেয়া হয়েছিল, কিন্তু জেঙ্গার তো রয়্যাল গভর্নরের দুর্নীতির যে খবর ছেপেছিলেন তা তো পুরোপুরি সত্যি ছিল। হ্যাঁ, সত্যি ছিল। তাহলে সত্যি কথা বলার জন্য কেন তাকে অপরাধী বানানো হবে? এখানেই তখনকার ব্রিটিশ আইনের অদ্ভুত এবং ভয়ঙ্কর দিকটা লুকিয়েছিল। ওই সময় ব্রিটিশ আইনে সিডিশাস লাইবেল বলে একটা কথা ছিল। সিডিশাস লাইবেল এর মানে কি? এর মানে হল সত্য কখনোই মানহানির ক্ষেত্রে আত্মরক্ষার ঢাল হতে পারে না। মানে? বরং তৎকালীন অভিজাত শ্রেণীর মানসিকতা ছিল এমন যে তথ্য যদি সত্যি হয় এবং সেই সত্যি তথ্য যদি কোনো ক্ষমতাবান মানুষের সম্মান নষ্ট করে, তবে সেটা আরও বড় অপরাধ। একটু খুলে বলবেন? মানে আপনি বলতে চাইছেন যে আমি যদি কোনো দুর্নীতিবাজ নেতার চুরির অকাট্য প্রমাণ সাধারণ মানুষের সামনে তুলে ধরি, তাহলে সেই তথ্য সত্যি হওয়ার কারণে আমার শাস্তি আরও বেশি হবে, কারণ তাতে নেতার সম্মান বেশি নষ্ট হচ্ছে। সত্যের চেয়ে একজন ক্ষমতাবান মানুষের ইগো বা সম্মান আইনের চোখে বেশি মূল্যবান ছিল। ঠিক তাই। সেই সময়কার অভিজাতদের ক্ষমতা আসত সমাজে তাদের প্রতিপত্তি এবং ভয় থেকে। আচ্ছা। যদি সাধারণ মানুষ তাদের আসল রূপ জেনে যায় এবং তাদের নিয়ে উপহাস করার সাহস পায়, তবে সেই শাসক শ্রেণীর ক্ষমতার ভিত্তিটাই নড়ে যেত। বুঝতে পারছি। তাই সত্য যাই হোক না কেন, তাদের সম্মান রক্ষা করাটাই তৎকালীন আইনে সর্বোচ্চ প্রাধান্য পেত। এটা তো একটা দমবন্ধ করা পরিস্থিতি। তাহলে জেঙ্গারের আইনজীবীরা আদালতে কিভাবে এই অদ্ভুত আইনের মোকাবেলা করলেন? তারা আদালতে অত্যন্ত যুগান্তকারী এবং বৈপ্লবিক একটি যুক্তি উপস্থাপন করেন। তারা জুরিদের সামনে দাঁড়িয়ে বলেন, ট্রুথ ইজ এ ডিফেন্স এগেনস্ট লাইবেল। মানে সত্যই হলো আসল ঢাল। হ্যাঁ, অর্থাৎ তথ্য যদি সত্যি হয়, তবে তা যতই অপমানজনক বা ক্ষমতাবানদের জন্য অস্বস্তিকর হোক না কেন, তার জন্য কোনো সাধারণ মানুষকে শাস্তি দেওয়া যাবে না। দারুণ একটা যুক্তি। জুরিরা জেঙ্গারের সাহসে অনুপ্রাণিত হয়ে তাকে নির্দোষ ঘোষণা করেন। আর এই একটি মাত্র রায় সারা বিশ্বের সাংবাদিকদের জন্য ক্ষমতাবানদের জবাবদিহিতার আওতায় আনার আইনি ভিত্তি বা লাইসেন্স তৈরি করে দেয়। কি অসাধারণ একটা জয়! তাহলে তো দেখা যাচ্ছে সাংবাদিকতার জগৎটা সাধারণ মানুষের হাতেই চলে এসেছিল। একটা মুক্ত, স্বাধীন বাজার তৈরি হয়েছিল, যেখানে যে কেউ তার মেধা আর সাহস দিয়ে সত্য তুলে ধরতে পারত। হ্যাঁ, প্রাথমিকভাবে তাই হয়েছিল। কিন্তু আজকে যখন আমরা সাংবাদিকতার দিকে তাকাই, তখন তো সেটাকে খুব একটা সাধারণ মানুষের জায়গা বলে মনে হয় না। মনে হয় এটা খুব অভিজাত এবং নির্দিষ্ট একটা গণ্ডির মানুষের পেশা। এই উন্মুক্ত ধারাটা কিভাবে আবার শৃঙ্খলিত হলো? এই বিরাট পরিবর্তনটা বা বলতে পারেন উল্টো দিকে হাঁটা শুরু হয় ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের শুরুতে। আচ্ছা। এই সময়ে ওয়াল্টার লিপম্যানের মতো বুদ্ধিজীবীরা এবং তথাকথিত প্রগতিশীলরা মিডিয়ার এই মুক্তবাজার নিয়ে প্রচণ্ড ভয় পেতে শুরু করেন। ভয়? কেন? সাধারণ মানুষ খবর পড়ছে, এটাতে তো খুশি হওয়ার কথা। তারা ভয় পেয়েছিলেন কারণ ওই সময় সাংবাদিকতা
খুব বেশি আবেগনির্ভর এবং সাধারণ মানুষের চাহিদা কেন্দ্রিক হয়ে পড়েছিল, যাকে অনেকে ইয়েলো জার্নালিজম বলতেন। ও আচ্ছা। প্রগতিশীলরা মনে করতেন সাধারণ পাঠকের পছন্দ ও অপছন্দের উপর ভিত্তি করে যদি খবর তৈরি হয় তাহলে সমাজে সস্তা উত্তেজনা ছড়াবে। তারা বিশ্বাস করতেন যে সাধারণ মানুষ আসলে কি খবর পড়া উচিত সেটা বোঝার মতো যথেষ্ট শিক্ষিত বা যোগ্য নয়। বাপরে, চরম এলিটিজম। হ্যাঁ, তাই তারা চাইলেন ফ্রান্স বা জার্মানির মতো একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা তৈরি করতে, যেখানে সমাজের একটা এলিট বা যোগ্য শ্রেণী ঠিক করে দেবে যে কোন খবরটা সাধারণ মানুষের জানা উচিত আর কোনটা উচিত নয়। মানে তারও সেই পুরনো রোমান সাম্রাজ্যের মডেলে একটু আধুনিক মোড়কে ফিরে যেতে চাইলেন। কিন্তু তারা এই কাজটা করলেন কিভাবে? তারা সাংবাদিকতাকে একটা নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক রূপ বা প্রফেশনালিজমের ছাঁচে ফেলার চেষ্টা করলেন। কিভাবে? তারা পুলিৎজার পুরস্কারের মতো সম্মাননা চালু করলেন, যাতে ঠিক করে দেওয়া যায় যে কোন ধরনের সাংবাদিকতা ভালো আর কোনটা খারাপ। তারা মিজোরি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতন নামিদামি জায়গায় জার্নালিজম বা সাংবাদিকতা স্কুল খুললেন। পরবর্তীতে নিউজ গিল্ড বা সাংবাদিকদের ইউনিয়নও গঠন করলেন। এই ব্যাপারটা আমি একটু আমার মতো করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বলুন। ধরুন একটা কোলাহলপূর্ণ, প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় সাধারণ খোলা বাজার আছে। সেখানে গ্রামের যে কেউ এসে তার নিজের ক্ষেতের টমেটো বা আলু বিক্রি করতে পারে। সেই সবজি হয়তো দেখতে খুব একটা সুন্দর নয়, কিন্তু স্বাদ দারুণ। এখন একদল এলিট লোক এসে বলল, এই বাজারটা বড্ড নোংরা এবং বিশৃঙ্খল। সাধারণ মানুষ জানে না কোনটা ভালো সবজি। হ্যাঁ, একদম। তাই তারা ওই খোলা বাজার ভেঙে দিয়ে একটা অত্যন্ত ঝকঝকে নিয়ন্ত্রিত সুপারমার্কেট বানিয়ে ফেলল। ঠিক। এখন থেকে কেবল তারাই ওই সুপারমার্কেটে পণ্য বেচতে পারবে যাদের নির্দিষ্ট লাইসেন্স আছে, যারা নির্দিষ্ট ইউনিফর্ম পরবে এবং যাদের টমেটোর আকার একদম নিখুঁত গোল হবে। উপমাটা সত্যিই খুব গভীর এবং প্রাসঙ্গিক। ঠিক এটাই ঘটেছিল সাংবাদিকতার জগতে। সত্যি। হ্যাঁ, ওই সুপারমার্কেট তৈরি হওয়ার ফলে কি হলো জানেন? সমাজ থেকে উঠে আসা সাধারণ, হয়তো একটু খামখেয়ালি কিন্তু অসম্ভব সাহসী এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতার অধিকারী সাংবাদিকদের ধীরে ধীরে এই পেশা থেকে ছিটকে ফেলা হলো। কারণ তাদের তো ওই ডিগ্রি বা লাইসেন্স ছিল না। একদম। কারণ তাদের কাছে তো দামি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না। এর বদলে নিউজকাস্টার বা সাংবাদিকের চেয়ারগুলোতে এসে বসল মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, প্রথাগত এবং নিরাপদ চাকরি খোঁজা মানুষেরা। প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নামে সাংবাদিকতার সেই বন্য, স্বাধীন এবং সাধারণ মানুষের স্পন্দন বোঝার যে আত্মাটা ছিল, সেটাকে এক প্রকার গলা টিপে হত্যা করা হলো। আজকে আমরা মূলধারার মিডিয়া বা মেইনস্ট্রিম নিউজের প্রতি সাধারণ মানুষের যে তীব্র অবিশ্বাস আর ক্ষোভ দেখতে পাচ্ছি, তার বীজ কি তবে এখানেই পোঁতা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। কারণ সাংবাদিকরা তো আর সাধারণ মানুষের স্তরে নেই, তারা তো সেই এলিট সুপারমার্কেটের কর্মচারী হয়ে গেছেন। নিশ্চিতভাবে প্রাতিষ্ঠানিক এই নিয়ন্ত্রণ কিভাবে আজকের আধুনিক মিডিয়ার প্রতি মানুষের অবিশ্বাসের জন্ম দিয়েছে তা বোঝাটা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে মূলধারার মিডিয়ার প্রতি সাধারণ মানুষের অবিশ্বাস চরম পর্যায়ে পৌঁছেছে। মিনিটার এই পরিস্থিতিটিকে পোছানোর জন্য খুব শক্তিশালী একটি রূপক ব্যবহার করেছেন। কি রূপক? তিনি একে একটি ৩০ বছরের পুরনো দাম্পত্য সম্পর্কে বিশ্বাসঘাতকতার সাথে তুলনা করেছেন। দাম্পত্য সম্পর্কে বিশ্বাসঘাতকতা, সংবাদ মাধ্যমের সাথে এর কি সম্পর্ক? ধরুন একটি দাম্পত্যের ২৮ বছরের খুব সুন্দর এবং সুখী দাম্পত্য জীবন ছিল। তাদের অনেক চমৎকার স্মৃতি আছে, কিন্তু হঠাৎ একদিন একজন জানতে পারল যে তার সঙ্গী গত ২ বছর ধরে তার আড়ালে চরম বিশ্বাসঘাতকতা করছে, মিথ্যে বলছে। বাপরে! তখন মনস্তাত্ত্বিকভাবে কি হয় বলুন তো? তখন তো পুরো দুনিয়াটাই ভেঙে পড়ে। সেই পুরনো ২৮ বছরের ভালো স্মৃতিগুলো আর কোনো অর্থ বহন করে না। মনে হয় ওই ২৮ বছরও হয়তো পুরোটাই মিথ্যে ছিল। ঠিক এটাই। মূলধারার মিডিয়ার সাথে মানুষের সম্পর্কটাও ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে। যখন সাধারণ মানুষ দেখতে পায় যে মিডিয়া রাজনৈতিক কারণে বা প্রাতিষ্ঠানিক স্বার্থে কোনো বড় সত্য গোপন করছে বা তাদের সাথে মিথ্যা বলছে, তখন ওই বিশ্বাসঘাতকতার অনুভূতিটা জন্ম নেয়। বুঝতে পারছি। একবার যখন বিশ্বাস ভাঙে, তখন মিডিয়ার আগের সমস্ত ভালো কাজও মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। মানুষ ভাবতে শুরু করে, এরা যদি আজকে মিথ্যা বলতে পারে তাহলে গত ২০ বছর ধরে এরা যা যা বলেছে সবই কি মিথ্যা ছিল? বিশ্বাসঘাতকতার এই রূপকটি সত্যি গায়ে কাটা দেওয়ার মতো।
কিন্তু এখানে আমার একটা বড় শঙ্কা কাজ করছে। কিরকম সংখ্যা? যখন কেউ এই পুরনো সম্পর্ক অর্থাৎ মূলধারার মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে রেগেমেগে বেরিয়ে আসে, তখন তো সে মানসিকভাবে খুব দুর্বল থাকে। হ্যাঁ, তা তো বটেই। সে কি তখন ইন্টারনেট বা এক্সের মতো প্ল্যাটফর্মে থাকা ষড়যন্ত্র তাত্ত্বিকদের সাথে আরও ভয়ঙ্কর এবং ক্ষতিকর এক নতুন সম্পর্কে জড়িয়ে পড়ছে না, যাকে আমরা বলি রিবাউন্ড রিলেশনশিপ? এই শঙ্কাটা অমূলক হয়, এবং এখানকার সবচেয়ে ভয়ের দিকটা হলো প্রাতিষ্ঠানিক মিডিয়া বা রাষ্ট্র যখন মানুষের এই ক্ষোভকে সেন্সরশিপ বা কণ্ঠরোধ দিয়ে দমানোর চেষ্টা করে, তখন এই সমস্যা আরও বহুগুণ বেড়ে যায়। সেন্সরশিপ দিলে সমস্যা বাড়ে? হ্যাঁ, যখন আপনি ভিন্ন মতকে জোর করে সেন্সর করার চেষ্টা করেন, তখন মানুষ বিকল্প খুঁজতে গিয়ে ওই অন্ধকার এবং ক্ষতিকর সম্পর্কগুলোতেই আরও বেশি করে জড়িয়ে পড়ে। এটা একটা দুষ্ট চক্র। আর ইতিহাসের পাতায় সেন্সরশিপের ব্যর্থতার সবচেয়ে বড় এবং ভয়াবহ প্রমাণ হল ভাইমার জার্মানি। ভাইমার জার্মানি ১৯২০-এর দশকের সেই উত্তাল সময়টার কথা বলছেন, যখন হিটলার ধীরে ধীরে ক্ষমতার দিকে এগোচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। ১৯২০-এর দশকে সোশ্যাল ডেমোক্রেটসরা ক্ষমতায় ছিল এবং তারা নাৎসিদের উত্থান নিয়ে প্রচণ্ড ভয়ে ছিল। হুম হিটলারের ঘৃণাসূচক বক্তব্য বা হেট স্পিচ থামানোর জন্য তারা অত্যন্ত কঠোর সেন্সরশিপ আইন বা ল ফর দ্য প্রোটেকশন অব দ্য রিপাবলিক তৈরি করেছিল। আচ্ছা। তারা ভেবেছিল বই নিষিদ্ধ করে, পত্রিকা বন্ধ করে বা সভা সমাবেশ আটকে তারা হিটলারকে থামাতে পারবে। কিন্তু ইতিহাস তো বলে ভিন্ন কথা। তারা তো হিটলারকে থামাতেই পারেনি, উল্টো হিটলার ক্ষমতায় এসে ওই একই আইনগুলো ব্যবহার করেছিল, তাই না? এটাই সেন্সরশিপের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিভাবে? হিটলার যখন ক্ষমতায় আসে, তখন তাকে নতুন করে কোনো আইন বানাতে হয়নি। সে সোশ্যাল ডেমোক্র্যাটদের বানানো সেই একই সেন্সরশিপ আইনগুলো হাতে তুলে নেয় এবং উল্টো সোশ্যাল ডেমোক্র্যাটদের বিরুদ্ধেই অত্যন্ত নির্মমভাবে ব্যবহার করে। বাপরে! তাদের মুখ চিরতরে বন্ধ করে দেয়। অর্থাৎ আপনি যাদের কণ্ঠরোধ করার জন্য আজকে খুব সৎ উদ্দেশ্যে কোনো আইন বানাচ্ছেন, কাল ক্ষমতা বদল হলে সেই একই আইন আপনার বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে। একদম। সেন্সরশিপ কখনোই দীর্ঘমেয়াদে কাজ করে না, বরং এটি উল্টো ভয়ঙ্কর এক দানবের জন্ম দেয়। কি মর্মান্তিক একটা ঐতিহাসিক শিক্ষা! তাহলে আমরা দেখলাম কিভাবে খবরের জগৎটা আদিম রোম থেকে শুরু করে রাইন নদীর স্বাধীনতা, এরপর জেঙ্গারের বিচার, আবার প্রগতিশীলদের প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ এবং শেষে বর্তমানের এই চরম আস্থার সংকটে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, একটা চক্র পূরণ হলো যেন। আর সেন্সরশিপ যে কোনো সমাধান নয়, সেটাও পরিষ্কার। তাহলে প্রযুক্তিগত এই বিপুল পরিবর্তন এবং মূলধারার সাংবাদিকতার এই পতনের ফলে ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে? আমরা কি খাদের কিনারায় দাঁড়িয়ে আছি? মিনিটের মনে করেন আগামী ৫-১০ বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, ইনস্ট্যান্ট ট্রান্সলেশন বা তাৎক্ষণিক অনুবাদ এবং তথ্যের বিকেন্দ্রীকরণের ফলে খবরের জগৎ পুরোপুরি বদলে যাবে। আচ্ছা, কিভাবে? এমন একটা সময় আসবে যখন মেক্সিকো সিটির একজন সাধারণ গৃহবধূ তার শহরের একটা দাঙ্গার ভিডিও নিজের ভাষায় বর্ণনা করে আপলোড করবেন, আর বস্টনের একজন প্রাধ্যাপক একই সময়ে বসে তার নিজের ভাষায় সেটা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন। বাপরে, এটা তো দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, এবং তিনি তার নিজস্ব দৃষ্টিকোণও যোগ করতে পারবেন। প্রাতিষ্ঠানিক মিডিয়ার আর কোনো দরকারই পড়বে না। খবরের জগতে এমন বৈচিত্র্য এবং ব্যক্তিগত সত্যের এমন অবাধ প্রবাহ মানব ইতিহাস আগে কখনো দেখেনি। এটা শুনতে খুব রোমাঞ্চকর লাগছে, কিন্তু আমি এখানে একটু ভিন্ন মত পোষণ করতে চাই। হ্যাঁ, বলুন না। মূলধারার মিডিয়ার পতনের কি কোনো ভয়াবহ ঝুঁকি নেই? আমি বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতার কথা ভাবছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আঙুল তুলেছেন, কারণ সত্যিকারের অনুসন্ধানে সাংবাদিকতা সোশ্যাল মিডিয়া বসে করা সম্ভব নয়। একদমই না। এটি অত্যন্ত ব্যয়বহুল, কষ্টকর এবং সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া। যেমন ধরুন ওই বোস্টন গ্লোব পত্রিকার স্পটলাইট টিমের সেই বিখ্যাত অনুসন্ধানের কথা। হ্যাঁ, চমৎকার উদাহরণ। তারা ক্যাথলিক চার্চের ভেতরে ঘটে চলা শিশু নির্যাতনের যে ভয়াবহ এবং বিশাল নেটওয়ার্ক ফাঁস করেছিল, হ্যাঁ। তা কি কোনো সাধারণ নাগরিক সাংবাদিকের পক্ষে বা এক্সে বসে কয়েকটি টুইট করে করা সম্ভব ছিল? কখনোই সম্ভব ছিল না। স্পটলাইটের সংবাদগীতদের দিনের পর দিন, মাসের পর মাস ধুলোমাখা ডিরেক্টরি ঘাঁটতে হয়েছে, ভুক্তভোগীদের সাথে কথা বলতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হল, একটা বিশাল ক্ষমতাবান প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি লড়াই করার জন্য বোস্টন গ্লোবের মতো একটা প্রতিষ্ঠানের শক্তিশালী সমর্থন ও বিপুল অর্থের প্রয়োজন ছিল। ঠিক।
একজন সাধারণ মানুষের পক্ষে নিজের পকেটের টাকা খরচ করে এত বড় আইনি ঝুঁকি নেওয়া প্রায় অসম্ভব। তার মানে সোশ্যাল মিডিয়ায় বসে কোনো নেতার ভাষণের ভুল ধরা বা ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো খুব সস্তা এবং সহজ, কিন্তু সত্যিকারের অনুসন্ধান করে ক্ষমতাশালীদের দুর্নীতির মুখোশ টেনে খোলা ভীষণ কঠিন এবং ব্যয়বহুল একটা কাজ। ঠিক তাই, মূলধারার প্রাতিষ্ঠানিক মিডিয়া যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবে ক্ষমতাবানদের কাঠামোগত দুর্নীতি ফাঁস করার এই প্রাতিষ্ঠানিক শক্তিটা সমাজ চিরতরে হারিয়ে ফেলতে পারে। এটা তো একটা বিশাল বড় ক্ষতি হবে। হ্যাঁ, এটি এক ধরনের ভয়াবহ ভারসাম্যহীনতা তৈরি করবে, যেখানে ইন্টারনেটে প্রচুর তথ্য বা সস্তা মতামত থাকবে ঠিকই, কিন্তু সত্য উদ্ঘাটনের গভীর এবং ব্যয়বহুল কাজটা করার জন্য কেউ অবশিষ্ট থাকবে না। কি অবিশ্বাস্য এবং চিন্তায় ফেলে দেওয়ার মতো একটা যাত্রা, তাই না? অবশ্যই। আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠেছে। খবরের জগতে সব সময় দুটি বিপরীত শক্তির মধ্যে এক অদৃশ্য যুদ্ধ চলেছে। একদিকে ওপর থেকে চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রিত খবর, যেখানে রোমান সম্রাট থেকে শুরু করে আধুনিক প্রাতিষ্ঠানিক এলিটরা মনে করে যে সাধারণ মানুষকে কেবল সেটুকুই জানানো উচিত যতটুকু জানলে তারা শান্ত থাকবে। একদম। আর অন্যদিকে রয়েছে রাইন নদীর তীরের প্রোটেস্ট্যান্ট বা জ্যাঙ্গারের মতো সাধারণ মানুষের স্বাধীন, খামখেয়ালি এবং জবাবদিহিমূলক সত্য অনুসন্ধানের প্রবল আকাঙ্ক্ষা। এবং এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি জানার সবচেয়ে বড় সুবিধা হল, এখন থেকে যে কোনো খবর পড়ার বা দেখার সময় পেছনের উদ্দেশ্যটা বোঝা অনেক সহজ হবে। ঠিক। যখনই কোনো সংবাদ বা হেডলাইন দেখবেন, নিজেকে প্রশ্ন করবেন, এই তথ্যটি কি কোনো আধুনিক অ্যাক্টাডিউর না, যা আমাকে কোনো নির্দিষ্ট দিকে পরিচালিত করার জন্য ওপর থেকে দেওয়া হচ্ছে, নাকি এটি আমাকে সত্য অনুসন্ধানের স্বাধীনতা দিচ্ছে? একদম ঠিক। এই সচেতনতায় আমাদের তথ্য সন্ত্রাসের যুগে টিকে থাকতে সাহায্য করবে। আজকের এই গভীর আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বেশ ভালো একটা আলোচনা হলো। হ্যাঁ, কিন্তু বিদায় নেওয়ার আগে আমি একটি চূড়ান্ত উস্কানিমূলক চিন্তার খোরাক রেখে যেতে চাই, যেটা নিয়ে আমরা নিজেদের মতো করে ভাবতে পারি। বলুন। একটু ভেবে দেখুন তো, প্রযুক্তি ও এআই এর কল্যাণে আগামী দিনে যখন পৃথিবীর প্রতিটি মানুষই একজন স্বয়ংসম্পূর্ণ সাংবাদিক হয়ে উঠবে, যখন সবার কাছেই তথ্য যাচাই করার নিজস্ব টুলস থাকবে, তখন কি আমরা শেষ পর্যন্ত সবাই মিলে একটি সর্বজনীন পরম সত্যে পৌঁছাতে পারব? এটা একটা বড় প্রশ্ন। নাকি এর উল্টোটা ঘটবে? আমাদের সমাজ কি কোটি কোটি আলাদা আলাদা ব্যক্তিগত সত্যের গ্রহে বিভক্ত হয়ে পড়বে, যেখানে একজন মানুষ শুধু তার নিজের পছন্দের সত্যটাই দেখবে, আর খবর বা শেয়ার্ড রিয়ালিটি শব্দটির আর কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না? বাপরে, এটি সত্যি খুব গভীর এবং কিছুটা ভয়ঙ্কর একটি ভাবনা। মনে করে দেখুন, আমাদের একদম শুরুর সেই মেডিকেল এক্স-রে মেশিনের রূপকটার কথা। হয়তো ভবিষ্যতে খবরের দুনিয়ায় সেই এক্স-রে মেশিনটার আর কখনোই মেরামত হবে না। কেউ আমাদের নিখুঁত সত্যের ছবিটা আঙুল দিয়ে দেখিয়ে দেবে না। হ্যাঁ, এটা মেনে নেওয়াটা কঠিন। বরং আমাদের প্রত্যেককেই নিজেদের চোখ দিয়ে এই ঘোলা জলের তলা সত্যটুকু কষ্ট করে খুঁজে নিতে হবে। এটি নিয়ে একটু ভেবে দেখবেন। আজকের মতো গভীর আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন।